নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্প দুটি পাঠ করে শোনাব সে দুটি উল্লাস মল্লিকের লেখা খুব মজার গল্প, জামাইয়ের ষষ্ঠী পুজো এবং তাল বেতাল মাতাল। আশা করি গল্প দুটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, উল্লাস মল্লিকের লেখা দুটি খুব মজার গল্প, জামাইয়ের ষষ্ঠী পুজো এবং তাল বেতাল মাতাল। আশপাশের লোকজন সব রে রে করে বেরিয়ে পড়ল। চোর বেচারি ধরাও পড়ে গেল। ধরা পড়ে যাওয়া চোর সব দেশে সব কালেই দুর্লভ জিনিস। কাতারে কাতারে লোক ছুটল চোর দেখতে। একটা নারকেল গাছে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে চোরটাকে। ইয়াং ছেলেদের দল সব রেডি। সবার চোর দেখা হয়ে গেলে শুরু হবে ধোলাই। কে দাঁত ভাঙবে, কে নাক ফাটিয়ে দেবে, কে হাত মুচড়ে দেবে, সেই সব ভাগ বাটোয়ারা চলছে। বিনি পিসিও এসেছে চোর দেখতে। চোর দেখে হঠাৎ বিনি পিসি ডুকরে উঠল। ওরে, হে তো তোদের জামাই বাবু রে! স্বামী পরিত্যক্তা বিনি পিসির বিয়ে হয়েছিল বহুদিন আগে। দিন সাতেক মাত্র শ্বশুর ঘর করেছিল। তারপর কী সব কারণে যেন শ্বশুর বাড়ির পাট চুকিয়ে বাপের বাড়িতেই থিতু। 7 দিনের সংসার মাত্র, তাও বুক ভরা মধু বঙ্গের বধূ চিনতে পেরেছে ঠিক। তারপরের কাহিনী অন্যরকম। জেরা তল্লাশ করে দেখা গেল, হ্যাঁ বটে, বিনি পিসির সেই বরই। সেও তো এসেছিল একবার মাত্র বহুকাল আগে, তাই ভুল করে ঢুকে পড়েছে শ্বশুর বাড়ির দেশে। ফের বিচার সভা বসল। চোর না জামাই, কোন পরিচয়কে অগ্রাধিকার দিয়ে আপ্যায়ন করা হবে তাকে, এই নিয়ে কিছু মতবিরোধ দেখা গেল। তখনই কে যেন স্মরণ করিয়ে দিল, আজ জামাই ষষ্ঠী। ভোর 4:10 গতে পড়ে গেছে। ব্যাস, রায় বেরিয়ে গেল। জামাই ষষ্ঠী যখন কিছুতেই মারধর তো চলবে না। অন্য দিন হলেও না হয় কথা ছিল, তাই সঙ্গে সঙ্গে দড়ি টড়ি খুলে মুক্তি দেওয়া হলো জামাইকে। যে নারকেল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সেই গাছেরই ডাব পেড়ে খাওয়ানো হলো তাকে। রঙ্গে ভরা বঙ্গদেশে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিটি জামাই পুজোর তিথি। শ্বশুর বাড়িতে জামাই এমনিতেই ভিআইপি মানুষ, এদিন তাদের জন্য ভিআইপি ট্রিটমেন্ট। কোলাঘাটের কানাই থেকে বসিরহাটের বলাই, যাদবপুরের যদু থেকে মেমরির মধু, হোলসেল জামাই মুখিয়ে থাকে পূজিত হবার জন্য। দেবতার সেবায় শ্বশুর শাশুড়ি থেকে কাজের মাসি সবাই সদা সতর্ক। চানে নতুন সাবান, বিছানায় কাঁচা বেড কভার, পাতে জাম্বো সাইজের মুড়ো, তৎসহ দইয়ের আগা, ঘোলের গোড়া, ইলিশের পেটি, মুরগির ঠ্যাং। ফাও হিসাবে এদিন চায়ে মেশে শাশুড়ির এক্সট্রা স্নেহ। হাত পাখার বাতাসে শ্যালিকার কাঁচা মিঠে প্রেম। এই জন্যেই বোধহয় কোনো এক মহাজ্ঞানী বলেছেন, স্বর্গের আগের স্টেশন শ্বশুর বাড়ি। সকাল থেকেই এদিন শুরু হয় ভক্তদের অত্যাচার। সকাল সকাল ফুলকো লুচি, মন্ডা মিঠাই দিয়ে বউনি, দুপুরে ভাতের থালা বেড় দিয়ে 21 রকমের আইটেম। দেখে মনে হয় সেনাপতিকে ঘিরে সৈন্য সামন্ত রেড়ে করে ঝাঁপিয়ে পড়ল বলে। মাছই 3 রকমের, মাংস 2। ভজহরি মান্না ভর করে শাশুড়ির ওপর। বক রাক্ষসের লিভার না হলে সব কিছুকে জব্দ করা অসম্ভব। একটু তফাতে দাঁড়িয়ে শ্বশুর হেঁ হেঁ করছে। খাসিটা কিন্তু রেওয়াজি, হ্যাঁ, মাছ, রুই মাছটা একেবারে টাটকা আনছিলাম। মুখে যুদ্ধজয়ের হাসি নিয়ে শাশুড়ি বলছে, মুড়ি ঘন্টটা কিন্তু ফেলে রেখো না বাবা, পটলের দোলমাটা খেয়ে দেখো, আমার মায়ের কাছে শেখা। ও মা, মাংস তো খেলেই না। এই মৌকায় বাজার দরটা পোল ভলচারের মতো তুড়ি লাফ দেয়। ফলমূল, আনাজপাতি, মাছ মাংস সব হাই ভোল্টেজ। অসাবধানে হাত দিলেই ঝরাত।
হাট রোগা শ্বশুর মুখে সরবিট্রেট ফেলে বাজারে ঢোকে। অনেকে 3 দিন আগে বাজার সেরে ঠেসে রাখে ফ্রিজে। শ্বশুর একটু মালদার হলে আবার বেপরোয়া, লড়কে লেঙ্গে পাকিস্তানের ভঙ্গিতে বাজার থেকে তুলে আনে সেরা জিনিস। বঙ্গদেশে নানা আকৃতি প্রকৃতির জামাইয়ের দেখা মেলে। তার মধ্যে থেকে বিশেষ কয়েকটা স্যাম্পেল নিয়ে আলোচনা করব এখানে। বৈষ্ণব জামাই। শ্বশুর শাশুড়িকে এরা ঈশ্বরতুল্য ভক্তি শ্রদ্ধা করে। তাদের যে কোনো আজ্ঞা ক্যাসাবিয়াঙ্কা তুল্য আনুগত্যে পালন করে ফেলে। তারা একবার স্মরণ করলেই, কখনো সখনো না করলেও দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় এবং ল্যাজ নেই বলে মনে মনে দুঃখ করে। এদের বোধহয় শ্বশুরবাড়ির বাতাসে অক্সিজেন আর জলে মিনারেল বেশি। চালে কাঁকড়, ইলিশে কাঁটা আর কাঁঠালে আঠা কম, এবং চায়ে লিকার ফ্লেভার সমান সমান। মোদ্দা কথা, শ্বশুরবাড়ির আমরা নিজের বাড়ির ল্যাংড়ার চাইতে মিষ্টি। এদের কাছে জামাই ষষ্ঠী দুর্গাপুজোর চেয়ে বড় উৎসব। গেলে 4 দিনের আগে ফেরে না। শাক্ত জামাই। বৈষ্ণব জামাইয়ের ঠিক উল্টো। শ্বশুরবাড়ির সব কিছুকেই সন্দেহের চোখে দেখে। এরা মনে করে শ্বশুরালয়ের বাতাসে বিষ, দুধে জল আর জলে আর্সেনিক। জামাই ষষ্ঠীর 1 মাস পরে পেট খারাপ হলেও সেই খাওয়া দাওয়াকেই ভিলেন বানায়। এদের কাছে শাশুড়ি মানে মন্থরা, শ্বশুর মানে শকুনি। শালাটা 1 নম্বরের ধাপ্পাবাজ, শালিটা কেবল চলনসই। ছেলে মেয়েকে সব সময় মামার বাড়ির সংস্রব থেকে দূরে রাখতে চায়। লিপিয়ারের মতো 3 বছর ছাড়া প্রচুর সাধ্য সাধনার পর একবার হয়তো শ্বশুরবাড়ি আসে। অনেক বেলা করে আসে, সন্ধ্যের পরেই রাতের খাবার খেয়ে কেটে পড়ে। ওই সময়টুকু গোটা বাড়ি এমন সন্ত্রস্ত থাকে যে কুকুরটা পর্যন্ত ডাকতে ভুলে যায়। বেড়ালটা বাড়ি ছাড়া হয়। ভিআইপি জামাই। এরাও ফি বছর আসতে পারে না। মুশকিল হলো, যে বছর আসবে আসবে রটে যায় সে বছর ফেল করে, আবার যে বছর আসার কোনো চান্স নেই সেই বছরেই অতর্কিতে হাজির হয়। আর হলে পাড়ার অন্য জামাইদের বিস্তর অভিসম্পাত কুড়োয়। কেউ হয়তো শালির সঙ্গে জমিয়ে রসিকতা করছিল, মাঝপথেই শালি ছুটল, কারণ তুমি বধূ সুন্দরী সিরিয়ালের সেজ ছেলে মজুমদার বাড়িতে জামাই ষষ্ঠী করতে এসেছে, একটা অটোগ্রাফ চাই তার। মাংস কষছিল শাশুড়ি, আধ কষা মাংস নামিয়েই ছুটল। মজুমদার গিন্নিকে বলা আছে জামাই এলে কথা বলিয়ে দেবে। চিংড়ি কিনে ফিরছিল শালা, রাস্তায় শুনল পল্টুর জামাইবাবু এসেছে। সঙ্গে সঙ্গে মোড় ঘুরিয়ে পল্টুদের বাড়ি। জামাইবাবুকে বলে কয়ে যদি একটা সাইড রোল জোটাতে পারে। সৎ জামাই মানে এই নয় যে অফিসে ঘুষ নেয় না, খদ্দেরকে ওজনে মারে না, দোকানদার হলে আর কি। রাস্তাঘাটে অন্য মেয়ের দিকে তাকায় না, এসব করেও দিব্যি সৎ জামাই হয়। যেমন সৎ ছেলে, সৎ মেয়ে, সৎ মা, মানে জামাই হয়েও জামাই নয়। আমাদের বিল্টু যেমন পাশের পাড়ার মধুরিমাকে নিয়ে ভেগে গিয়েছিল, তাই শ্বশুরবাড়ির দরজা বন্ধ। গ্রীষ্মের প্রখর দাবদাহ সম্পর্কের বরফ গলাতে ব্যর্থ। অন্য 2 জামাই নেমন্তন্ন পায়, বাদ কেবল বেচারা বিল্টু। ষষ্ঠীর দিন সকালে কখনো হয়তো দেখা হয়ে যায় শ্বশুর জামাতার। শ্বশুরের ব্যাগ উপচে পড়া রুই মাছের লেজের দিকে আর চোখে প্রবল দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে চুনো মাছ আর ঘুষো চিংড়ি কেনে বিল্টু। ঘর জামাই বেচারা হেন আনন্দযজ্ঞের উত্তাপ তেমন পায় না। জামাই মানেই উচ্চাঙ্গের খাতির, কিন্তু ঘর কা মুরগি ডাল বাড়াবার। মুরগি বলে মুরগি। বছর ভর শাশুড়ির রাত্রে মলম, শ্বশুরের ইউরিন টেস্ট, ট্যাঙ্ক সাফাই বা কোমর ধোয়ার মতো কাজ করে জামাইয়ত্ব বলে তাদের কিছু আর অবশিষ্ট থাকে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি, শ্বশুরবাড়ির দেশে তার পরিচয় থেকে একটি মাত্র শব্দে, জামাই। হতভাগার পিতৃদত্ত নাম আর বংশবিত্ত পদবি খোয়া যায়। ডাকপিয়ন ছাড়া বিশ্বনাথ হাজরা বা মুকুন্দ অধিকারীকে কেউ চেনে না। সে আবার কে? এ নামে তো কেউ থাকে না এখানে। শেষে বুঝতে পারলে বলে,
ও, বুচির বর আমাদের জামাই বলবে তো। এক পাড়ায় একাধিক ঘর জামাই থাকলে পরিত্রাতা সেই শ্বশুর। ও হচ্ছে ধনুদাসের জামাই, আর এ হচ্ছে বিহারী লালের পোষ্য বৎসল জামাই। যেমন হরিহর বাবুর জামাই ষষ্ঠীতে আসে, কিন্তু একটাই শর্ত, তার পোষ্য জিমকেও বলতে হবে। বিলিতি কুকুর, সুখী জীব, গোদের ওপরই তাই বিষ ফোঁড়া। তার তো আজেই সবাই ব্যস্ত। জিমের আদর আপ্যায়নে এতটুকু বিচ্যুতি দেখলে জামাই খেপে লাল। হরিহর বাবুকে ডবল করে বাজার করতে হয়, এক দফা জামাইয়ের জন্যে আর এক দফা জিমের জন্যে। মাংসের টেংরি, ডগ বিস্কুট, ডগ সোপ। ভুল করে শাশুড়ি একবার জামাইকে কুত্তা বিস্কুট আর জিমকে নোনতা বিস্কুট দিয়ে ফেলল। জামাইয়ের সে কি রাগ! ওই বিস্কুট খেয়ে জিমের যদি কিছু হয়, সেই মুহূর্তে শ্বশুরবাড়ি ত্যাগ করে আর কি। অনেক বাবা বাছা করে শান্ত করতে হলো তাকে। সেদিন এসবই দুঃখ করে হরিহরবাবু বলছিলেন হরনাথবাবুর কাছে। হরনাথবাবু শুনছিলেন আর বুক শুকিয়ে যাচ্ছিল তাঁর। তাঁর মেয়েরও বিয়ে ঠিক হয়ে আছে শ্রাবণ মাসে। জামাই যে মাহুত, সার্কাসে হাতির খেলা দেখায়। আধুনিক জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী এখন অন্য ফরম্যাটে চলে এসেছে। সাইবার এজ, গ্লোবাল গ্রাম, কর্পোরেট জামাই। সময় ছাড়া এদের সব আছে, তবু বাঙালি ঐতিহ্য রক্ষক। পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে ডাবের জলের সঙ্গে হুইস্কি খায়, বিজয়ার দিন বারমুডা পরে কোলাকুলি করে। সে কি ভুলতে পারে জামাই ষষ্ঠীকে? কিন্তু শাশুড়ি গলদঘর্ম হয়ে হাতে ছাঁকা খেয়ে পঞ্চব্যঞ্জন রাঁধবে, শ্বশুর চাঁদি ফাটা রোদে খাসির দোকানে লাইন দেবে, এসব ভাবা যায় না। ব্যস্ত জামাইয়ের ডেট পাওয়া মুশকিল। জামাইকে যদিও বা পাওয়া গেল, শ্বশুর সেদিন বিজি। জামাই শ্বশুর অ্যাভেলেবেল তো শাশুড়ি ফাঁকা নেই। এই করতে গিয়ে তিথি নক্ষত্রকে চুলোয় পাঠিয়ে সবাই একত্র হন আশ্বিন মাসে। টেবিল বুক করে সদল বলে রেস্তোরাঁয়। ভোজনের শেষে পান, শাশুড়ির সঙ্গে গ্লাস ঠুকে জামাইয়ের চিয়ার্স। উত্তর আধুনিক জামাই ষষ্ঠী। স্থান ওই একই, পাত্র পাত্রীও এক। খাওয়া দাওয়ার পর অতিরিক্ত পানে বেটাল শাশুড়ি, নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা নেই। রেস্তোরাঁ থেকে বেরিয়ে জামাই শাশুড়িকে ধরে ধরে গাড়িতে তুলছে। জামাইয়ের শরীরে এলিয়ে আছেন শাশুড়ি। পিছন থেকে মেয়ে জড়ানো গলায় বলছে, মা ন্যাকামি করো না তো, মাত্র 4টেতে আউট হয়ে যাওয়ার মাল তুমি নও। ছি ছি ছি, লজ্জা করে না মেয়ের সামনে জামাইকে অমন জড়িয়ে ধরতে? দেখলে গা জ্বলে যায়। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, তাল বেতাল মাতাল। বলাই কাকা বনেদি মাতাল। বনেদি মাতাল মানে বাপ ঠাকুরদা, ঠাকুরদার বাবা, বাবার ঠাকুরদা ইত্যাদি ধারাবাহিক কয়েক পুরুষ ধরে মাতাল। বলাই কাকা সুদর্শন, ম্যাট্রিক পাস, মোহনবাগানের অন্ধ সাপোর্টার। ইস্তিরি করা পাঞ্জাবি ছাড়া পরতই না। কথার ফাঁকে ইংরেজি বলতো আর অন্তর থেকে ঘেন্না করত পেঁচি মাতালদের। মদ্যপান করে কাকা কখনো হল্লা করেনি, অগারে পগারে পড়ে থাকেনি। খুব গম্ভীর মুখে দৃঢ় পদক্ষেপে শটান বাড়ি চলে আসত। বলাই কাকার মতে নেশা করে বউ ঠ্যাঙানো কোনো কাজের কথা নয়, পেঁচি মাতালের কম্ম। আর পেঁচি মাতাল মাতালকুলের কুলাঙ্গার। মদ খেয়ে বাড়ি ফিরে বউকে বলল, এই ডাল রেঁধেছিস? বউ যদি ডাল রান্না না করে থাকে, অমনি চুলের মুঠি ধরে দিল ঘা কতক। সালে কি দিয়ে ভাত খাবো তালে? আর যদি বলে হ্যাঁ ডাল রেঁধেছি, তাহলেও দিল ঘা কতক। কেন রাঁধলি সালে, তোর বাপের ডাল? আমি একবার বলেছিলাম, তাহলে যে তোমার বাড়ি থেকে মাঝে মাঝে মারধরের শব্দ পাই, কাকি চিৎকার করে কাঁদে। বলাই কাকা বেশ অহংকারের সঙ্গে বলেছিল, তখন কিন্তু আমি শুধু মুখে থাকি। মদ খেয়ে আজ পর্যন্ত কোনোদিন তোর কাকির গায়ে হাত তুলিনি। বিশ্বাস না হয়
তোর কাকির কাছে ভেরিফাই করে নিস। আমার আর ভেরিফাই করা হয়নি, কারণ কথাগুলো যখন বলেছিল তখন সদ্য মদ্যপান করে শুঁড়িখানা থেকে ফিরছে কাকা। লোকায়ত বিশ্বাস, মাতালরা নেশা করে মিথ্যে বলে না, এমনকি খুন, জখম, ডাকাতি ইত্যাদি বড় বড় অপরাধ কবুল করে বসে। প্রায় সব মাতালই একটা কথা খুব বলে, মদ নাকি অনেক দুঃখে খায়, ভিতরে তাদের অনেক জ্বালা। আরও একটা ব্যাপারে বড়াই করে তারা, কথায় কথায় বলে, আমরা মাতাল, আমাদের মন সাদা। ব্যাপারটা তর্ক সাপেক্ষ হলেও এটা স্বীকার করতেই হয়, মাতাল মাত্রই প্রবল দার্শনিক, দেহ মায়া, জীবন অনিত্য, এই বোধে টইটম্বুর। জেনে বুঝেই তারা বিষবৎ তরল পান করে সুস্থ শরীরকে ব্যস্ত করে তোলে, লিভারের 12টা বাজায়, পচা ড্রেন বা সর্পসংকুল পগারে চিৎপটাং হয়ে রাত্রি যাপন করে। আগে রাশে ঝুলনে একটা সং খুব দেখা যেত। জনৈক মাতাল রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছে, হাতে মদের বোতল, আর একটি নেড়ি কুকুর ঠ্যাং তুলে সরাসরি জল সিঞ্চন করছে তার মুখে। নিচের সাবধানবাণী, মদ্যপানের পরিণতি। কোনো অজ্ঞাত কারণে কুকুরদের খাড়া ল্যাম্পপোস্ট আর ভূপতিত মাতাল দেখলে জলবিয়োগের বেগ প্রবলতর হয়। বহুকাল আগে একটা কথামালার গল্প পড়েছিলাম। গল্পটা এই রকম: এক ষাঁড়মেয় ভারী ব্যস্তভাবে পথ হাঁটিতেছিল। পথিমধ্যে উল্টোমুখী অন্য এক ষাঁড়মেয়র সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় ষাঁড়মেয় কহিল, বন্ধু, যাও কোথা? আইসো দুদণ্ড গল্প করি। প্রথমজন কহিল, ভাই, আমার বেজায় ছোট বাইরে পাইয়াছে, তাই বুঝিতেই পারিতেছ বিলম্ব সহিবে না। দ্বিতীয়জন কহিল, কিন্তু এই পথে তো তুমি কোনো ল্যাম্প পোস্ট পাইবে না, বরং আমার সহিত আইসো, আমি তোমাকে উত্তম এক ল্যাম্প পোস্টের সন্ধান দিব। প্রথম ষাঁড়মেয় তখন সম্মুখগামী জনৈক পথিককে দেখাইয়া বলিল, ওই বেটা বহুক্ষণ টলিতে টলিতে যাইতেছে, বেশ কয়েকবার পড়িতে পড়িতে সংবরণ করিয়া লইয়াছে। বেটার ছেলে কাত হইলেই আমার সমস্যার সমাধান হইয়া যাইবে। চলি ভাই, ও অনেকটা আগাইয়া গিয়াছে, গল্প গাছা অন্য দিন হইবে। হ্যাঁ, বহুদিন আগে পড়া, কিন্তু ষাঁড়মেয় সাইকোলজির অনবদ্য প্রকাশ হিসেবে এখনও স্মরণে আছে গল্পটা। যে কথা বলছিলাম, রাস ঝুলনে লোকশিক্ষার জন্য প্রদর্শিত সং। লোকশিক্ষা কিছু যে হতো সন্দেহ নেই, কারণ আমরা মাতালের ওই মর্মান্তিক পরিণতি দেখে শিউরে উঠতাম। কিন্তু খোদ মাতালরা কতটা শিক্ষালাভ করতো তা বলা মুশকিল। একবার দুজনকে দেখেছিলাম তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ছে। বলা বাহুল্য দুজনেই মাতাল। দুজনেরই দাবি ওই মাটির মাতালকে একদম তার মতো দেখতে। শেষে আমাকে সাক্ষী মানল তারা। ভাই, বিচার করে বলো, ওই মূর্তি কার মতো দেখতে? আমি দেখলাম বিপদ। দুজনেই এটাকে অত্যন্ত গর্বের ব্যাপার বলে মনে করছে। একজনকে সন্তুষ্ট করলে অন্যজন চটে যাবে। তাই কিছুক্ষণ চিন্তা করে বললাম, দেখুন ভাই, আমার এখানে বাড়ি নয়, ঠিক বলতে পারবো না। শুনেই দমকা হাসিতে ফেটে পড়ল দুজন। হাসি আর থামতেই চায় না। শেষে অতি কষ্টে সামলে নিয়ে বলল, দাদা, বলবেন তো, আপনি দলের লোক, আপনাকে কিন্তু দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। চলুন না, কাছেই একটা ঠেক আছে, জমিয়ে বসা যাক। অমন সাদর আমন্ত্রণ সেদিন গ্রহণ করতে পারিনি। কোনো ক্রমে পালিয়ে বেঁচেছিলাম। এখনও কোথাও ওই রকম কোনো মাটির সং দেখলে আর চোখে তাকিয়ে দেখি, আর সাদৃশ্য খোঁজার চেষ্টা করি নিজের সঙ্গে। এবার একটু কানাই কাকার কথা। কানাই কাকাও পাড়ার রেপুটেড মাতাল, তবে বলাই কাকার দর্শন অনুযায়ী পেঁচি মাতাল, অর্থাৎ মদ্যপান করে হল্লাগুল্লা করে বউ পেটায়, অস্থানে কুস্থানে পড়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। কানাই কাকা অবশ্য এসবের মধ্যে অপরাধ কিছু দেখে না, বরং প্রচ্ছন্ন গর্ববোধ করে। তীব্র এক প্রলেতারিয়েত ভাবাবেগ তার। বলে, আমরা সস্তা বাংলা খাই, লোকে তাই বলে মদ গিলেছে।
আর বড়লোক বিলিতি খেলে বলে ড্রিঙ্ক করেছে। বলাই কাকাকেও ফুৎকারে উড়িয়ে দেয় কানাই কাকা, বলে, বলাই আবার মদ খেতে শিখলো কবে? ও তো চন্নামের তোর মতো মদ খায়। মাল খেতে হবে গলা অবধি, মুখে কড়াই ভাজা ছুঁড়ে ফেললেও টুপ করে শব্দ হবে। তো একদিন দেখলাম কানাই কাকা টলমল করতে করতে সাইকেল চালাচ্ছে। আমার বাড়ির ঠিক সামনে নেমে পড়ল সাইকেল থেকে। জানলার ধারে বসেছিলাম আমি, একটু আতঙ্কিত হলাম, না জানি কি উৎপাত শুরু করবে। কিন্তু সেসব দিকে গেল না কাকা। রাস্তার ধারে সাইকেলটা স্ট্যান্ড করলো, তারপর সিটে একটা চাপড় মেরে সাইকেলটাকে উদ্দেশ্য করে জড়ানো গলায় বলল, নে সালা, কত হিসি করবি কর। তারপর টলতে টলতে আমার বাড়ির রকে বসে বিড়ি ধরালো একটা। টিভিতে ক্রিকেটের মতো মদও একা এনজয় করা যায় না। মাতালরা তাই সব সময় যৌথ পানে বিশ্বাসী। তারা জোটবদ্ধ হয়ে মদ্যপান করে, মাতাল হয়ে ঝগড়া করে, সেই দুঃখে ফের মদ্যপান করার জন্যে আবার বন্ধুত্ব করে নেয়। পানের সময় প্রত্যেক মাতালেরই নিজেকে স্টেডি প্রমাণ করার একটা প্রাণান্ত চেষ্টা থাকে। সে যে সহজে কাবু হওয়ার বান্দা নয়, অন্য সবার চাইতে তার সুরাধারণ ক্ষমতা বেশি, এটা যে কোনো মাতালের কাছেই একটা মস্ত শ্লাঘার বিষয়। এই সময় স্বাভাবিকত্ব প্রমাণের জন্যে তারা অতিরিক্ত বকবকানি শুরু করে। কোনো মাতালি বিশ্বাস করে না যে অযথা হাবিজাবি বকছে বা তার উচ্চারণ এলিয়ে যাচ্ছে। এই দিয়ে একটা চমৎকার কাহিনী আছে। দুই বন্ধু বারে বসে মদ্যপান করছিল। হঠাৎ প্রথম বন্ধু দ্বিতীয় জনকে বলল, এই আর খাস না, তোকে কেমন ঝাপসা দেখাচ্ছে, মনে হচ্ছে নেশা লেগে গেছে তোর। হ্যাঁ। এসব গালগল্প ছেড়ে ফের বলাই কাকার কাছে ফিরে যাই। শেষ জীবনে বড় নিঃসঙ্গ হয়ে গিয়েছিল কাকা। গেলাসের ইয়ার বন্ধু সব একে একে ইহলোক এবং সঙ্গত কারণেই কাকাকে ছেড়ে বিদায় নিয়েছে। কাকাও উত্থান শক্তি রহিত, এক শুঁড়ির সঙ্গে বন্দোবস্ত ছিল। সে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে যেত মদ, মাসকাবারি পয়সা। কিন্তু যেহেতু একা পান করে মজা নেই, কাকা তাই পশু পাখিকে দোসর করে নিত। পশুকুলে মদ্যপানের প্রভাব খুব কাছ থেকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছিল কাকা। কুকুর নাকি অত্যন্ত মদ্যপ্রিয়, মদ পেলে আর কিছু চায় না। যে কুকুর প্রভু ভক্তির জন্যে বিশ্বময় খ্যাত, সেই কুকুরই তুচ্ছ একটু মদের জন্যে প্রভুকেও ত্যাগ করে। তবে মদ খেয়ে কোনো প্রকার মাতলামি করে না, বুঁদ হয়ে পড়ে থাকে এক জায়গায়। বেড়াল আবার একেবারে পেঁচি মাতাল, সামান্য খেয়েই ব্যালেন্স হারিয়ে ফেলবে, যাকে তাকে আঁচড়ে কামড়ে দেবে। গরু কিন্তু ভীষণ সাত্ত্বিক, মদ কিছুতেই মুখে দেবে না। বহু চেষ্টা চরিত্র করেও গরুকে মদ্যপান করাতে পারেনি কাকা। বেশি জোর করলে অতি শান্ত গরুও গোঁতাতে আসে। ছাগলের নামে যদিও বদনাম আছে কি না খায়, কিন্তু মদ্যপানের ব্যাপারে প্রচণ্ড সংযমী সে। খায় কিন্তু ভীষণ মাত্রা রেখে, এবং কোনো প্রকার মাতলামি করে না। শীতের এক সকালে বারান্দায় চাদর মুড়ি দিয়ে পান করছিল কাকা। আমাকে দেখে ডাকলো। লাভ নেই জেনেও আমি মদ্যপানের অপকারিতা বিষয়ে দু চার কথা বললাম। কাকার মস্ত গুণ, একটা কথাও অস্বীকার করল না। আমাকে বলল, বস, তোকে আজ একটা জিনিস দেখাবো। একটু পরেই দেখলাম একটা পাতি কাক উড়ে এসে বসলো সামনে। কাকা এক টুকরো রুটি মদে ভিজিয়ে ছুঁড়ে দিল। তৎক্ষণাৎ সেটা গলাধঃকরণ করল। এইভাবে আরও দুটুকরো সুরাসিক্ত রুটি খেল কাকটি। তারপরেই ঘটল সেই অদ্ভুত ঘটনা। কাকা রুটির টুকরো ছুঁড়ে দিয়েছে, কাকও হাঁটি হাঁটি পায়ে এগিয়ে এসেছে, কিন্তু ঠোক্কর মারছে এক বেগদা তফাতে। কিছুতেই রুটিতে লক্ষ্যভেদ হচ্ছে না তার। কাকা বলল, সালার নেশা হয়ে গেছে। হুশাস করে তাড়িয়ে দিল কাকটাকে। দেখলাম উড়তে উড়তে টলছে সে, বা টলতে টলতে উড়ছে। কাকা বলল, ভাইপোর আমার এই দোষ,
মাত্রা রেখে খেতে পারে না, এখন ঠিকমতো বাসায় পৌঁছলে হয়। আমি বললাম, ভাইপোটা আবার কে? কাকা বলল, আরে ওই তো যে বেটা মাল খেলো, দেখলি না কেমন কা কা করে ডাকছিল আমাকে? হ্যাঁ, মাতালের বউ। এরা মাতালের চাইতেও বেশি গোলমেলে প্রজাতি, একই সঙ্গে নিপীড়িত, অত্যাচারিত এবং তৎকারণে গর্বিত। কামান্ডোদের মতো এদের সদা জাগ্রত থাকতে হয়, বিচিত্র সব পরিস্থিতির মোকাবিলা করতে হয়। শরীর হবে পোক্ত, কারণ কানাই কাকার মতো মাতালি দলে ভারী। বউ না পেটালে নেশা ঠিক জমে না তাদের। শরীরে জোশ চাই, কারণ অচৈতন্য পতিদেবতাকে মাঝে মধ্যেই টেনে ঘরে তুলতে হবে। পার্টিতে অন্য মহিলার কাছে ছোঁক করলে পুলিশগিরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নির্যাতিতা রমণীর পক্ষ নিয়ে আপনি যদি স্বামীকে শায়েস্তা করতে যান, অমনি ফস! আমার স্বামী নিজের পয়সায় খেয়ে আপন বউয়ের গায়ে হাত তুলেছে, তোমার তাতে কি? মারধর না করলে স্বামী আর কিসের মরদ? এই দর্শনে বিশ্বাসী তারা। মাতালের সঙ্গে মাতাল পত্নীর অদ্ভুত একটা লাভ হেট রিলেশন। যে ব্যক্তি রাতে বউকে উত্তম মধ্যম দেয়, সেই আবার পরদিন সকালে বউয়ের পায়ে ধরে ক্ষমা চায়, মদ ত্যাগ করার প্রতিজ্ঞা করে বারংবার। এমনই এক মাতালের কথা বলি। সে মাত্রাতিরিক্ত রকমের মাতাল, মাতলামির জন্যে তার চাকরি যায়। এ ঘটনা অভিনব কিছু নয়, আকছাড়ি ঘটে। তার পরের ঘটনাও খুব পরিচিত ছকের। পয়সার অভাবে সে বাড়ির আসবাবপত্র এমনকি ঘটি বাটি বিক্রি করে মদ্যপান চালিয়ে যায়। শেষে বেচবার মতো অবশিষ্ট কিছু না থাকায় একদিন এক বোতল মদের বিনিময়ে বউকে বিক্রি করে দেয়। তারপর যথারীতি তীব্র আত্মগ্লানিতে দগ্ধ হতে থাকে, চিৎকার করে, কেঁদে অনুশোচনা ব্যক্ত করে। হাহাকার দেখে সান্ত্বনা দিতে এগিয়ে আসে তার এক দোস্ত, বলে, কি রে, খুব কষ্ট পাচ্ছিস? প্রথমজন বুক চাপড়ে বলে, সে আর বলতে ভাই, এখন বুঝতে পারছি বউ কত বড় ধন। বন্ধু বলে, আচ্ছা, এক্ষুনি যদি বউকে ফেরত পাস কি করবি? মাতাল খুব ব্যাকুল কণ্ঠে বলে, দিবি ব্যবস্থা করে, তোর তেমন হাত আছে? বন্ধু বলে, আরে সে পরে দেখা যাবে, আগে বল কি করবি? একটু মাথা টাতা চুলকে মাতাল বলে, নাক কান মুলে ক্ষমা চাইব, খুব ক্ষমা চাইব। তারপর 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 কি? ফের বিক্রি করে দিয়ে এক বোতল মদ খাবো। আজ দুদিন হলো এক ফোঁটা খাইনি, বিশ্বাস কর। দেখ না ভাই, চেষ্টা করে একটু যদি বউটাকে ফেরত দিতে পারিস। হ্যাঁ।